আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের 495টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার 37তম উপজেলা ঢাকার নবাবগঞ্জে। তো চলেন শুরু করি। আমি এখন আছি নবাবগঞ্জের কলাকোপা এলাকায় কোকিল পিয়ারি জমিদার বাড়ির সামনে। মুন্সিগঞ্জের শ্রীনগরের ভাগ্যকুল জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন যদুনাথ সাহা। তার ছিল 4 ছেলে। 4 ছেলের জন্যই তিনি আলাদা আলাদা 4টি বাড়ি নির্মাণ করেন। ছোট ছেলেকে দিয়েছিলেন সেই শ্রীনগরের ভাগ্যকুল জমিদার বাড়ি, আর বাকি 3 ছেলেকে 3টি বাড়ি নির্মাণ করে দেন, যেটি হচ্ছে কোকিল পিয়ারি জমিদার বাড়ি, জজ বাড়ি এবং উকিল বাড়ি নামে পরিচিত। কোকিল পিয়ারি জমিদার বাড়িতে ঢুকতে প্রথমেই চোখে পড়বে কোকিল পিয়ারি মন্দির, যেগুলোতে একসময় মূর্তি ছিল, কিন্তু ধারণা করা হয় যে পাকিস্তানি আর্মিরা যুদ্ধের সময় এই মূর্তিগুলো ভেঙে ফেলে। এই কোকিল পিয়ারি জমিদার বাড়ির সামনেই হচ্ছে কোকিল পিয়ারি হাই স্কুল, আর এই জমিদার বাড়িটি বর্তমানে সেই কোকিল পিয়ারি হাই স্কুলের শিক্ষকদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জমিদার বাড়িটি হচ্ছে 2 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। তবে কলাকোপায় আসলে আপনি জমিদার বাড়ির একটা মার পেচে পড়ে যেতে পারেন, কারণ এই কোকিল পিয়ারি জমিদার বাড়িটি আরেক তথ্য মতে নির্মাণ করেছিলেন জমিদার ব্রজেন রায় প্রায় 200 বছর আগে, এবং তারও ছিল 4 জন ছেলে, যার জন্য তিনি নির্মাণ করেছিলেন এর পাশেই যেগুলোকে বলা হয় মঠ বাড়ি বা তেলিবাড়ি। আমি এখন চেষ্টা করব এই কোকিল পিয়ারি জমিদার বাড়িটির 2 তলায় উঠতে। আমি এখন সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেছি, এরপরে দোতলাটা ঘুরে হচ্ছে একটু ছাদে উঠবো। দুইতলাটা ঘুরে এখন সিঁড়ি দিয়ে আবার ছাদে উঠে গেলাম। ছাদে আসলে দেখার তেমন কিছু নেই, তবে এখান থেকে মন্দিরটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায়, আর মন্দিরের ঠিক সামনেই কিন্তু কোকিল পিয়ারি স্কুলটা। এই কোকিল পিয়ারি জমিদার বাড়ির ঠিক পাশেই হচ্ছে উকিল বাড়ি। আমি আগেই বলেছিলাম এই যদুনাথ সাহা, যিনি ছিলেন ভাগ্যকুলের জমিদার, তার 3 ছেলের জন্য কিন্তু এখানে 3টি বাড়ি করেছিলেন, যেটি আমি প্রথমটা একটু আগে দেখিয়েছি কোকিল পিয়ারি জমিদার বাড়ি। এখন চলে আসছি দ্বিতীয়টিতে, এটি বর্তমানে উকিল বাড়ি নামে পরিচিত। খন্দকার আবুল হোসেন নামেন একজন অ্যাডভোকেট এই বাড়িটি ক্রয় করেন বলে এটি বর্তমানে উকিল বাড়ি নামেই বেশি পরিচিত। তবে এটি কিন্তু সেই যদুনাথ সাহার 3 ছেলের যে জমিদার বাড়ি ছিল তার মধ্যে কিন্তু একটি। উকিল বাড়ির সামনেই হচ্ছে একটি সুন্দর পুকুর, আর এরপরেই হচ্ছে মেইন বাড়িটি। তবে এটি বর্তমানে এখন একটি পার্কের মতো করা হয়েছে এবং মানুষের বিনোদনের জন্য এখানে ঢোকা যায়, তবে এখানে ঢুকতে কিন্তু কোনো টাকা লাগে না। এই উকিল বাড়িটি বর্তমানে একটি রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। উকিল বাড়ি ঘোরা শেষ করে রাস্তাটা পার হলেই ঠিক উল্টা পাশেই আরেকটি পুরাতন জমিদার বাড়ি রয়েছে, যেটির নাম হচ্ছে আনন্দ কুটির। এই আনন্দ কুটির নির্মাণ করেছিলেন আনন্দবাবু নামক এক জমিদার। এবং এই বাড়িটিতে এখন সেই জমিদারের বংশধররা কিন্তু বসবাস করছেন। ধারণা করা হয় যে কোকিল পিয়ারি জমিদার বাড়ি, উকিল বাড়ি, জজ বাড়ি এবং এই আনন্দ কুটির সবগুলো একই সময় নির্মিত হয়েছিল। কোকিল পিয়ারি জমিদার বাড়ি, উকিল বাড়ি এবং এর পাশেই হচ্ছে ব্রজনিকেতন, যেটি বর্তমানে জজ বাড়ি নামে পরিচিত। এই ব্রজনিকেতন নির্মাণ করেছিলেন জমিদার ব্রজেন সাহা, যেটি যদুনাথ সাহার ছেলের বাড়ি বলে ধারণা করা হয়। তবে 1984 সালে এখানকার 3 জন স্থানীয় ভাই, যাদের মধ্যে একজন ছিলেন অবসরপ্রাপ্ত জেলা জজ, তারা এই বাড়িটি ক্রয় করেন বলে এটি পরবর্তীতে জজ বাড়ি নাম হয়ে যায়। এই জজ বাড়িতে কিন্তু
ঢোকার কোনো পারমিশন নেই। জজবাড়ি উকিলবাড়ি কোকিলপাড়ি জমিদার বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা চলে আসছে ইসামতি নদীর পারে। এখানেই জমিদার শ্রীযুক্ত বাবু লোকনাথ সাহার বাড়িটি অবস্থিত, যেটি স্থানীয়ভাবে তেলিবাড়ি বা মঠবাড়ি নামে পরিচিত। জমিদার বাবু লোকনাথ সাহা এক সময় তেল বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করেছিলেন, আর সেই টাকা দিয়ে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন বলে এটির নাম কিন্তু হয় তেলিবাড়ি। এই কলাকোপায় আসলে আপনি জমিদার বাড়ির মার পেছে হারিয়ে যেতে পারেন, আমি যেমন হারিয়ে গেছি। এই জমিদার বাড়িতে রয়েছে 4টি প্রাসাদ। ধারণা করা হয় যে কোকিলপিয়ারি জমিদার বাড়ির যে নির্মাতা ছিলেন ব্রজেন রায়, তিনি তার 4 ছেলের জন্য এই ইসামতি নদীর পারে এই 4টি প্রাসাদ নির্মাণ করেছিলেন। তবে বর্তমানে এই জমিদার বাড়ির 4টি বিল্ডিং এখানকার আনসার ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর যেহেতু আনসার ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই বিল্ডিং গুলোর ভিতরে এবং এখানে ভিডিও বা ফটো তোলা সবকিছু আসলে নিষিদ্ধ। এই ইসামতি নদী দিয়েই একসময় এখানকার জমিদাররা ব্যবসা বা বাণিজ্য করতেন। নৌপথে তখনকার সময় সবচেয়ে সহজ যোগাযোগ ব্যবস্থা ছিল বিধায় কিন্তু এই জমিদার বাড়িগুলো নদীর পাড়েই অবস্থিত। ইসামতি নদীর পাড় দিয়ে এই সুন্দর রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে আরেকটু সামনে এগোলেই চোখে পড়বে পাইন্না বাড়ি। আমি এখন আছি পাইন্না বাড়ির সামনে। মূলত এই বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন মধুবাবু, যিনি একসময় পান বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করেছিলেন এবং সেই টাকা দিয়েই এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন, আর তাই এর নাম পাইন্না বাড়ি। এই কলাকোপায় ইসামতি নদীর তীর দিয়ে যে রাস্তাটি করা হয়েছে, এই রাস্তাটি দিয়ে হাঁটলে আপনি দেখা পাবেন এরকম 150-200 বছরের পুরাতন অনেক জমিদার বাড়ি। আমি যেমন হাঁটতে হাঁটতে আবারও চলে আসলাম আরেকটি এরকম পুরাতন বাড়ির সামনে, যেটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে সালমা ইসলাম শিক্ষক আবাসন হিসেবে। আর এই বাড়িটির ভিতরে ঢুকতেই চোখে পড়বে একটি বিশাল প্রাসাদ, আর চারদিকে রয়েছে ছোট ছোট কাচারি ঘরের মতো ড্রয়িং রুম, আর এক পাশে রয়েছে একটি মন্দির, যদিও মন্দিরটি এখন আর ব্যবহার করা হচ্ছে না। আর এই বাড়িটির পাশেই আরেকটি পুরাতন বিল্ডিং দেখা যায়, যেটি আনসার বিডিবির স্থানীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। আগে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছিল নদী নির্ভর, তাই পুরাতন যত জমিদার বাড়িগুলো প্রতিষ্ঠিত হয়েছিল সবগুলোই প্রায় নদীর পারে, কারণ তখনকার জমিদাররা এই নদীপথেই ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন। আর আপনি যদি এই কলাকোপায় আসেন তাহলে হারিয়ে যাবেন সেই অতীতের এক বিশাল দুনিয়ায়। নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আরেকটু সামনে চলে আসলাম এবং এখানে দেখা পেয়ে গেলাম আদনান প্যালেসের। এটি হচ্ছে জমিদার রাধানাথ সাহার বাড়ি। ভাগ্যকুলের যে জমিদার যদুনাথ সাহা, তিনি তার 3 ছেলের জন্য এখানে যে 3টি জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন, এর মধ্যে এই একটি হচ্ছে এই রাধানাথ সাহার বাড়ি, যেটি এখন আদনান প্যালেস নামে পরিচিত। এই আদনান প্যালেস বা জমিদার রাধানাথ সাহার বাড়িটিতে ঢুকতে কিন্তু এখন 50 টাকার টিকিট লাগে। তবে এখানে একটি ছোটখাটো পার্কের মতো করা হয়েছে, আর নদীর পাড়ে স্পিডবোটেরও ব্যবস্থা আছে। আপনি যদি বিকালবেলা চলে আসেন তাহলে কিন্তু ফ্যামিলি নিয়ে বা বাচ্চাদের নিয়ে এখানে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। ইসামতি নদীর পাশ দিয়ে চলে আসছে একটি খাল, যেটার নাম হচ্ছে হযরতপুর খাল। আর এই হযরতপুর খালের পাশ দিয়ে চলে আসছে একটি রাস্তা। আদনান প্যালেস থেকে বের হয়ে সেই সুন্দর রাস্তাটি দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আন্দার কোঠার সামনে। আমি এখন আছি এই কলাকোপার আন্দার কোঠার সামনে, যেটি তৈরি করেছিলেন খেলারাম দাতা। এই খেলারাম দাতা ছিলেন এই এলাকার একজন বিশিষ্ট ডাকাত সর্দার, কারণ তিনি ডাকাতির যত ধন সম্পদ পেতেন সবগুলো গরিবদের মাঝে দান করতেন। এই জন্য তিনি একজন দানশীল ডাকাত সর্দার হিসেবে পরিচিত ছিলেন। যেহেতু পাশেই ছিল ইসামতি নদী, তিনি সেই ইসামতি নদী দিয়ে ডাকাতি করে তারপর এখানে চলে আসতেন। এখানে একটি মন্দিরও আছে, যে মন্দির থেকে ধারণা করা হয় একটি সুড়ঙ্গ পথ চলে গেছে ইসামতি নদীতে, কারণ খেলারাম দাতা সেই ইসামতি নদী দিয়ে ডাকাতি করে সুড়ঙ্গ পথে তার সব ধন সম্পদ নিয়ে আসতেন এই মন্দির বা আন্ধার কোঠায়। এটি মূলত 2 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। নিচতলাতে 8টি রুম বা কক্ষ আছে, আর ওপরের তলায় হচ্ছে তার সেই বিগ্রহ মন্দিরটি। এই খেলারাম দাতার আন্দার কোঠার সামনে রয়েছে একটি দিঘি, যেটি তিনি নির্মাণ করেছিলেন এবং এটির নাম হচ্ছে খেলারাম দাতার দিঘি। স্থানীয়দের কাছে এটি আধার কোঠা হিসেবে পরিচিত হওয়ার কারণ এর ভিতরে যে রুমগুলো রয়েছে এগুলোতে অত্যাধিক পরিমাণ অন্ধকার, এত অন্ধকার যে দিনের বেলাও সূর্যের আলো ঢুকে না, এবং সেই থেকেই এইটার নাম হয়ে যায় স্থানীয়দের কাছে আন্ধার কোঠা বা অন্ধকার কোঠা বা আধার কোঠা।
তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে বর্তমানে এটির ভিতরে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। খেলারাম দাদার আধার কোঠার সামনেই আছে একটি 2 তলা বিশিষ্ট উঁচু টাওয়ারের মতো, যেটি গোলাকার এবং চারদিকে খোলা। স্থানীয়দের ধারণা যে এটি ছিল খেলারাম দাদার ওয়াচ টাওয়ার, যেখান থেকে তিনি আশেপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন। খেলারাম দাদা ছিলেন অত্যন্ত মা ভক্ত। তার মা সবসময় তাকে বারণ করতেন ডাকাতি করতে। একবার ডাকাতি করতে যেয়ে তিনি প্রায় ধরা পড়ে যান। তখন তিনি আঘাত করে একজনকে মেরে ফেলেন। পরের দিন যখন মা এই ঘটনাটি জানতে পারেন, তখন তিনি রাগে দুঃখে পুকুরে গোসল করতে নামেন, কিন্তু এরপরে আর উঠে আসেননি। খেলারাম দাতা এটা জানার পরে পুকুরে অনেক খোঁজাখুঁজির পরও যখন দেখলেন যে তিনি আর পাচ্ছেন না, পুকুর থেকে উঠার পরেই আধার কোঠার দিকে যাবেন, তখন দেখলেন যে এটি মাটির নিচে ডেবে যাচ্ছে। এই দেখে তিনি পিছন ফিরে চলে যান, এরপর আর কখনো ফিরে আসেননি। কলাকোপা থেকে অটোতে করে চলে আসলাম বান্দুরায়। আমি এখন আছি বান্দুরার হাসনাবাদ গির্জার সামনে। এই গির্জাটি প্রতিষ্ঠিত হয় 1777 সালে। সারা বাংলাদেশের যে কয়েকটি স্থানে খ্রিস্টানরা সবচেয়ে বেশি বাস করে, তার মধ্যে হচ্ছে এই হাসনাবাদ অন্যতম। পর্তুগিজ ধর্মযাজকরা সর্বপ্রথম এখানে এসে ধর্মপ্রচার শুরু করেন। আর এই হাসনাবাদ গির্জাটি হচ্ছে অবিভক্ত বাংলার পঞ্চম গির্জা। এটি 1777 সালে প্রতিষ্ঠিত হলেও পিছনের এই পাকা ভবনটি নির্মিত হয় 1888 সালে। ফাদার রাফায়েল গমেজ নামক এক যাজক এই গির্জাটি সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন এবং এর নামকরণ করেন রানীর পবিত্র জপমালা গির্জা। আর এই এলাকাটির নাম যেহেতু হাসনাবাদ, তাই এটি হাসনাবাদ গির্জা নামেই সবচেয়ে বেশি পরিচিত, বা স্থানীয়ভাবে মানুষজন এটাকে হাসনাবাদ গির্জা বললেই বেশি চেনে। এবং এই গির্জাটির পাশেই রয়েছে কবরস্থান, যেখানে খ্রিস্ট ধর্ম সম্প্রদায়ের লোকজনকে কবর দেওয়া হয়। হাসনাবাদ গির্জা থেকে আবারও 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম বান্দুরা নতুন ভাঙা মসজিদ দেখতে। এই মসজিদটি নির্মিত হয় আনুমানিক 1616 সালে এবং এটি নির্মাণ করেন যে মুঘল সম্রাট ছিলেন সম্রাট জাহাঙ্গীর, তার সুবেদার ছিলেন ইসলাম খাঁ। তিনি সম্ভবত এই মসজিদটি নির্মাণ করে থাকতে পারেন। মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। স্থানীয়দের মতে এই মসজিদটি একসময় বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। তখনকার হিন্দু রাজারা এই জায়গাটি যখন পত্তন নেন, তখন বন জঙ্গল কাটার সময় হঠাৎ করেই এই মসজিদটি আবিষ্কৃত হয় এবং মসজিদটির একটি গম্বুজ তখন ভাঙ্গা অবস্থায় ছিল বলে তখন থেকে এই মসজিদটি বান্দুরা ভাঙ্গা মসজিদ নামে পরিচিতি পায়। নবাবগঞ্জ ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম বান্দুরাতে। এখানে দুপুরের খাবার শেষ করে চলে আসলাম বান্দুরা পুরাতন বাজারে শান্তি মিষ্টান্ন ভান্ডারে। দোকানটা নাকি 120 বছরের পুরাতন আর নবাবগঞ্জের খুবই বিখ্যাত জলশিরা মিষ্টির জন্য। তো এখানে এখন ঢুকে দেখবো যে জলশিরা মিষ্টিটা কেমন। নিলাম হচ্ছে 1 পিস জলশিরা। এখন একটু খেয়ে দেখি, টেস্ট করে দেখি যে কেমন। এটা অনেকটা স্পঞ্জের মিষ্টির মতো দেখা গেলেও ব্যাপারটা কিন্তু স্পঞ্জ না। স্পঞ্জ যেরকম মুখে দিলে চিপসে যায়, এটা কিন্তু ওরকম না। এটা হচ্ছে রসগোল্লার মতোই, কিন্তু অনেক পাতলা, মানে স্পঞ্জ আর রসগোল্লা এই দুইটার মাঝামাঝি একটা কিছু। আর জলশিরা হচ্ছে যে এরকম জলের ভিতরে ভিজানো, এই জন্য হচ্ছে এটার নাম জলশিরা। খারাপ না, 25 টাকা পিস আর 320 টাকা কেজি। তবে এই মিষ্টির একটা বেস্ট পার্ট হচ্ছে মিষ্টির পরিমাণ, মানে চিনির পরিমাণ অনেক কম। শান্তি মিষ্টান্ন ভান্ডারের জলশিরা মিষ্টি খেয়ে ভাবছিলাম যে আজকের মতো নবাবগঞ্জ উপজেলা ঘোরাঘুরি এখানেই শেষ, কিন্তু মানুষজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে একটা মুসলিম জমিদার বাড়ি আছে। চলে আসলাম সেই জমিদার বাড়ির সামনে। আমি এখন আছি বক্তারনগর সাহেব বাড়ি জমিদার বাড়ির সামনে। এই জমিদার বাড়িটি হচ্ছে একটি মুসলিম জমিদার বাড়ি। প্রায় 300 বছর আগে সুলতান শাহাবুদ্দিন শাহ নামক একজন জমিদার এই ইসামতি নদীর তীরে জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন। বান্দুরা থেকে 20 টাকা অটো দিয়ে চলে আসলাম বক্তারনগর। তারপর ইসামতি নদীর উপরে একটি সেতু পার হয়ে চলে আসলাম হাঁটতে হাঁটতে এখানে। জমিদার বাড়িতে রয়েছে পাশাপাশি দুটি বিশাল বিল্ডিং, যেটি মোটামুটি এখন ধ্বংসস্তূপ। এখানে কেউ বসবাস তো দূরের কথা, জোপ জঙ্গলে এমন অবস্থা যে আপনি ভিতরে ঢুকতেও ভয় পাবেন। এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন সুলতান শাহাবুদ্দিন শাহ। তার মৃত্যুর পরে তার ছেলেরা এবং বংশধররা এখানে বেশ কিছুদিন বসবাস করলেও এখানে আসলে যোগাযোগ ব্যবস্থা তেমন একটি ভালো না হওয়ায় তারা এখান থেকে চলে যান। এই বক্তারনগর জমিদার বাড়ির সামনে রয়েছে একটি কাচারিঘর। অতিথিরা আসলে প্রথমে এই কাচারিঘরে বসতে দেওয়া হতো, তারপরে নেওয়া হতো মূল বাড়িতে। মুসলিম জমিদার এবং হিন্দু জমিদার বাড়ির
পার্থক্য হচ্ছে একটি হিন্দু জমিদার বাড়িতে ঢুকলেই মন্দির পাওয়া যায়, আর একটি মুসলিম জমিদার বাড়িতে ঢুকলেই মসজিদ পাওয়া যায়। আমি এখন আছি এই বক্তারনগর জমিদার বাড়ি মসজিদের সামনে। মসজিদটি হচ্ছে 3 গম্বুজ বিশিষ্ট এবং এই মসজিদটি সুলতান শাহাবুদ্দিন শাহ নামাজ আদায়ের জন্য নির্মাণ করেছিলেন। এই মসজিদটির বয়সও জমিদার বাড়ির মতো প্রায় 300 বছরের মতো। নবাবগঞ্জ উপজেলাটা হচ্ছে নবাবদের উপজেলা। ইসামতি নদীর তীরে অবস্থিত হওয়ায় এই উপজেলাটা ছিল তখনকার সময় জমিদারদের জন্য একটা অনেক পছন্দনীয় স্থান। তাই এখানে অনেক পুরাতন জমিদার বাড়ি দেখা যায়। তো আপনি চাইলেই একদিনের ডে ট্রিপে আমার মতো 400 টাকা খরচ করে চলে আসতে পারবেন এই নবাবগঞ্জে। জমিদার বাড়ি এবং জমিদার বাড়ির মসজিদটি ঘুরে দেখতে দেখতেই আসরের আজান হয়ে গেল। এখন আসরের নামাজটা পড়বো, আর পরে এই নবাবগঞ্জ উপজেলা ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ করব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।